ক্রস করে গেলাম। রাস্তা ভালো করেছে কিন্তু রাস্তাটা। হ্যাঁ হাল নেই তো কাকিমার ঠিক লাগছে এক জায়গায় বাড়ি আর এক জায়গায় মামা বাড়ি আর নদীয়ায় মাসির বাড়ি। তোমাদের কত বছর হবে? 50 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যালো, কি খবর সবার? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী সঙ্গে শুভেন্দু আর বাবা মাকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ভ্লগ। আজকের ভিডিওটা তো নিঃসন্দেহে হতে চলেছে ভীষণই এক্সাইটিং, কারণ আজকে আমরা 4 জন মিলে চলেছি এক বিশেষ জায়গায়। কেমন লাগছে? খুব সুন্দর। দিদির বাড়ি যেতে দারুণ লাগছে। গাড়ি চললেই না এখন জিজ্ঞেস করতে কেমন লাগে। এর আগের একটা ব্লগে আপনাদের তো জানিয়েছিলাম যে শুভেন্দুর মাসি মেশোর বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা 4 জনে এক জায়গায় হয়েছি। তো আজকে সেই দিনটাই যেদিন আমরা যাচ্ছি শুভেন্দুর মাসির বাড়ি। তো উনার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বেথুয়া ডহরিতে। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। দীঘা থেকে ঘুরে আসার পরে যে এরকম একটা হঠাৎ প্ল্যান করা রোড ট্রিপ হয়ে যাবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। আমাদের ডেইলি ব্লগে আমরা সাধারণত আমাদের রোজকার জীবনের ঘটে চলা নানাবিধ ঘটনা তুলে ধরি, কিন্তু কখনো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আমরা ভিডিও করিনি। এর কারণ আমরা খুব একটা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই না। না, তার জন্য এটা ভাববে না যে না যাওয়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে। জীবন জীবিকা সংসার এই সমস্ত কিছুর চাপে যেটুকু সময় আমরা বাড়তি পাই সেইটুকু কাটাই নির্ভেজাল ট্রিপ করে। সেই জন্যই আরও কারোর বাড়িতে যাওয়া হয় না। কিন্তু একথাও সত্যি, একেবারেই নিয়ম রক্ষা না করলে কেউ বা আমার বাড়িতেই বা আসবে কেন? তাহলে প্রথমেই আজকের রোড ট্রিপের রুট ডিটেলসটা আপনাদের বলে দিই। আমাদের বাড়ি যেহেতু কলকাতায়, তাই আমরা আমাদের রুটটা আপনাদের বলে দিই। আমরা থাকি বেহালায়, এবং বেহালা থেকে বেথুয়াডহরি যাওয়ার মোটামুটি 3টে রুট রয়েছে। একটা হচ্ছে একদম সহজ সরল যে রুট, মানে এয়ারপোর্ট হয়ে বারাসাত হয়ে যেরকম রাস্তা যাচ্ছে, তারপর NH-12 ধরে বেথুয়াডহরি যাওয়া। কিন্তু এই রাস্তার সমস্যা হচ্ছে যে এই রাস্তার একটা বড় স্ট্রেচ প্রচণ্ড খারাপ এবং সিঙ্গেল লেন। আর একটা উপায় রয়েছে ওল্ড দিল্লি রোড ধরে মগরা হয়ে এবং তারপর বড়জাগুলি দিয়ে NH-12 উঠে বেথুয়াডহরি যাওয়া। আর একটা রুট যেটা আমার বেশ পছন্দের, সেটা হচ্ছে প্রথমে সেকেন্ড হুগলি ব্রিজ ধরে তারপর কিছুটা গিয়ে আবার দক্ষিণেশ্বরের কাছ দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বড়জাগুলিতে গিয়ে NH-12 ওঠা এবং সেখান থেকে কৃষ্ণনগর হয়ে বেথুয়াডহরি যাওয়া। ছোটবেলা থেকেই যে কোনো জিনিস প্রথমবার শেখার পরে বাবা মাকে দেখানোর একটা ইচ্ছে চিরদিনই থাকে, মানে সেটা ছবি আঁকা হোক বা গান গাওয়া হোক। সেরকমই ড্রাইভিংটা শেখার পরেও বারে বারে মনে হচ্ছিল যে কবে বাবা মাকে সঙ্গে নিয়ে একটু কোথাও ঘুরতে যাব। এখন মুশকিল হলো আমার বাবা সচরাচর ওভাবে কোথাও ঘুরতে যেতে চায় না। এই মাসির বাড়িতে অনুষ্ঠান আর তার কারণে বেথুয়াডহরি যাওয়ার যে প্রোগ্রামটা আমরা করলাম যে নিজেই গাড়িটা চালিয়ে নিয়ে যায়, তাহলে বাবা মায়েরও এটা দেখা হবে যে আমি কেমন ড্রাইভ করি। আর আমি ড্রাইভ করলে এমনি আমার মা খুব টেনশন করে, তাই তারও একটা কনফিডেন্স তৈরি হবে যে না, ছেলে আমার হাইওয়েতেও ড্রাইভটা করতে পারে। কল্যাণী টাউন ক্রস করবো না, কল্যাণী টাউন ক্রস করবো না, কল্যাণী বাইপাস ক্রস করবো। ট্রেনে বেশি কখন না পড়ে? ট্রেনে তো 3-3.5 ঘন্টা একই না, ট্রেনে 3-4। ওই লাইনটা তো খুব একটা ক্লিয়ার লাইন না। কোনো লোক নেই। না
আছে। ওইদিকে আছে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু এখন প্রচুর ফ্লাইওভার খুলে গেছে, যার কারণে অল্প সময়ে আপনারা অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলতে পারেন। বাইপাস নতুন। আচ্ছা, এইটা এই বাইপাস নতুন মানে হচ্ছে আর তোমাকে মানে ঢুকতে হবে না বাজারের মধ্যে। আগে নিচে ভ্যান অটো এটা খুলে গেছে, ওইখানে আমরা সহজে ঢুকে যাবো। এই একদম ক্রস করে গেলাম। রাস্তা ভালো করেছে কিন্তু রাস্তাটা। হ্যাঁ, তুমি আগে যে NH-34 দেখেছো কলকাতা আসতে গিয়ে আর নাই, ইতিহাস হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। ওইদিকে রুটি না, সব কাকু না, সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকু ঝাল নেই তো? কাকিমার ঠিক লাগছে একদম। খাওয়া দাওয়ার পর আবার চলতে শুরু করলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। কল্যাণী এক্সপ্রেসওয়ের এখন যা কন্ডিশন, তাতে এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা কিন্তু আলাদাই। একের পর এক ফ্লাইওভার আর ডাইভারশনও তেমন নেই। তবে কিছু কিছু ফ্লাইওভার যেগুলো সদ্য চালু হয়েছে, সেখানে একদিক বন্ধ করে দিয়ে আপ এবং ডাউনের গাড়ি চালানো হচ্ছে। আর এই এত সুন্দর রাস্তা পেয়েছেন বলেই গাড়ি একেবারে হাঁকিয়ে দিলেন সেটা কিন্তু করবেন না। ঠিক ততটাই নিজের স্পিড রাখুন যতটা আপনি সামলাতে পারবেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে
ন্যাশনাল হাইওয়ে নাম্বার 12 ধরার জন্য একটা রাস্তা আপনাদের নিতে হবে, সেই রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন, যদিও রাস্তার কন্ডিশন খুব ভালো। সেটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এই রাস্তাটা যাবে এবং গিয়ে মিশবে বড়জাগুলিতে। দেখাবে রুট তো দেখালে পাই না পাই। হ্যাঁ দেখাবে, দেখতে পাবা। হ্যাঁ, এয়ার ফ্লাই করে দিল্লি নামাটা থাকার ব্যবস্থা আছে, সব আছে নিশ্চয়ই আছে। অত বড় নার্সিং হোমে থাকার ব্যবস্থা হবে না? এই ন্যাশনাল হাইওয়ে 34 বা বর্তমানের NH12 এই রাস্তা নিয়ে কিন্তু আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। কারণ মালদা থেকে আমার মামার বাড়ি বা মাসির বাড়ি যেখানেই যেতে হতো না কেন এই রাস্তা ধরেই যেতে হতো। তাই কৃষ্ণনগরের পর থেকে মালদা পর্যন্ত প্রত্যেকটা স্টপেজের নাম আমার আজও মুখস্থ, এবং কোথায় কোথায় বাস দাঁড়ালে ঠিক কোন দোকানে কোন খাবারটা পাওয়া যেত তখন সবই জানতাম। এখন এই রাস্তার আমূল পরিবর্তন হয়ে গেছে। আশপাশে একটা সময় যে জায়গাগুলো জঙ্গল দেখেছি সেখানেই এখন কত নতুন নতুন বিল্ডিংস। জলঙ্গি নদীর ওপর এই যে রেল ব্রিজগুলো দেখছেন, এই রেল ব্রিজের কিন্তু রয়েছে একটা বিরাট ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জলঙ্গির পুরাতন রেল ব্রিজ দিয়েই যুদ্ধক্ষেত্রে পৌঁছে যেত বিভিন্ন কামান এবং অস্ত্র। সোজা গেলেই মালদা আর বহরমপুর, এক জায়গায় বাড়ি আর এক জায়গায় মামা বাড়ি, আর নদিয়ায় মাসির বাড়ি। মানে গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আর কি শুভেন্দুর আত্মীয় পরিজন। মানে এটা একটা দেখার মতো বিষয়। আমাদের দুই বোনের জানিস তো ইন্দ্রাণী, হ্যাঁ, ওরা একদম দুদিকে পড়েছি যাকে বলে, মানে তাই তো, একজন সাউথ বেঙ্গল একজন নর্থ বেঙ্গল। হ্যাঁ, এই তো চিনতে পারছিস না? ওই রাস্তাটা না, স্টেশনটা কই, গান্ধী মূর্তি কই, আগে হবে। এটাও না, এটাও না, রাস্তা চল একদম ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইটা বলছিটাই। এই যে এই যে এই যে এই যে স্টেশন, হ্যাঁ এদিকে স্টেশন, এটা তো মামা ঠিকই বললে। মদন মোহন তর্কালঙ্কারের মূর্তি এটা। এটা হ্যাঁ লেখা আছে তো, মদন মোহন তর্কালঙ্কার। হ্যাঁ, মদন মোহন তর্কালঙ্কার সম্ভবত এখানকার লোক। আরে গান্ধীটা অত মনে নাই আমার, ওইটা গান্ধী বলে দিয়েছি আমি। গান্ধী বলে নেতাজি সুভাষ বললে হবে। মদন মোহন তর্কালঙ্কার সারা গ্রন্থ আমার কাছে। তবে খুব সাবধান, ঠিক আছে? এখানে টোটো ঢুকে গেছে। আমার বাবা কই? আরে আসো। আর এলি কেন? আর না আলি পাত্তি সময়ই হচ্ছে না তো। চুল পাচ্ছি, আমার কিন্তু ভালো ড্রেস পরা নেই এখন। এইগুলো আর ড্রেসের কি আছে? সাদা গোজা নেই, দেখছিস না মুখটা কালো হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমার বড়দি, আমার মাসির বড় মেয়ে। এটা হচ্ছে এ দিদি টিদি না, এ হচ্ছে ফিরকিনি। আমার দাদু ওর নাম ফিরকিনি রেখেছিল। ছোটবেলায় এত রোগা ছিল, একদম পাতলা ছিল। হ্যাঁ যাই। এখানে আছে মাংস।
আমার শুনে লাভ নেই। এই তোর বাবা চিনি দিয়ে চা খায় না? ওবেলা তো ইয়ে থাকবে, কচুরি থাকবে, আলুর দম থাকবে, তুমি আবার ভুলিয়ে ফেলছো। তো এই হচ্ছে আমার মেশো, আর এই হচ্ছে মাসি। মাসি মেশো তোমাদের কত বছর হবে? 50 বছর। 50 ইয়ার। আজকে তো পাই হবে না, আমার মনে হয়নি। দেখ উল্টো পাল্টা পাই ছবি তুলেছি। আজকাল আমাদের জেনারেশনে একটা ছেলে বা মেয়ের পড়াশোনা করে তারপর চাকরি পেয়ে বিয়ে করতে করতে বয়স হয়ে যায় 30-এর কোঠায়। কিন্তু একটা সময় ছিল যখন বিয়ে হয়ে যেত খুব কম বয়সে। তখন মানুষ বিয়ে করার আগে এত 7-5 বোধহয় ভাবত না। আর তাই বর্তমানে সেই সমস্ত যুগলেরাই কিন্তু 45 বা 50 বছরের বিবাহবার্ষিকী পালন করছেন। কিন্তু আমরা যারা 30 বছর বয়সে এসে বৈবাহিক সম্পর্ক শুরু করছি, তারা কি আদৌ 50 বা 60-এর বিবাহবার্ষিকী পালন করতে পারবো? কারণ বর্তমানে সাধারণ মানুষের আয়ু যা, তাতে এই বিষয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। এরকম তো করে তালিয়া তালিয়া না, বাজাও বাজাও সব বাজাও। ভালো লাগছে কাকু? কি গো? না গো, ভাতই ভাত। সে কি?